ক্লাস 9 ম্যাথ কোষে দেখি 1.3। আজকের ভিডিওতে আমি ক্লাস 9 এর কোষে দেখি 1.3 এর দাগের এই যে অঙ্কগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো করানোর চেষ্টা করব। তো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে কমপ্লিট দেখবে। দেখো এখানে একের দাগের অঙ্ক দেখতে পাচ্ছ, এখানে কি বলছে, ভাগ না করে নিজের কোন সংখ্যাগুলি দশমিকে বিস্তার সসীম হবে লিখি। তো দশমিকে বিস্তার সসীম জিনিসটা কি তোমাদের অবশ্যই বুঝতে হবে। তো আমি সর্বপ্রথম বেসিক জিনিসগুলো সম্বন্ধে আলোচনা করবো, যেরকম দশমিকে বিস্তার সসীম কি জিনিস এগুলো আলোচনা করব, ঠিক আছে। এখানেও দেখো দেখতে পাচ্ছ দুইয়ের দাগে কি বলেছে, যে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। দশমিকে বিস্তার করে কি ধরনের দশমিকে বিস্তার পাবো, ঠিক আছে। এই জিনিসগুলো না বুঝলে প্রথমে তোমরা অঙ্কগুলো ক্লিয়ার বুঝতে পারবে না, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি তোমাদের সামনে বেসিক পয়েন্ট নিয়ে আলোচনা করব। তারপর নেক্সট দেখতে পাচ্ছ তিনের দাগে কি বলছে, এই যে পূর্ণপণিক আকারে দেওয়া আছে, ঠিক আছে। এই মাথায় ডট থাকলে বলে এটাকে পূর্ণপণিক বলে। আর পূর্ণপণিকের আকার থেকে আমাকে পি বাই কিউ আকারে মানে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে বলছে। তো কিভাবে করতে হয় তোমাদের সর্বপ্রথম ধারণা দিব, ঠিক আছে। তারপর দেখো এখানে বলেছে দুটা মূলদ সংখ্যা দেওয়া আছে, এই যে দুটা মূলদ সংখ্যা দেখতে পাচ্ছ, এর মধ্যেকার আমাকে তিনটা কিংবা চারটা, এখানে যেরকম দেখতে পাচ্ছ তিনটা অমূলদ সংখ্যা বের করতে বলছে। তো কিভাবে এর মধ্যকার অমূলদ সংখ্যা বের করা যায় এটাও নিয়ে আলোচনা করব। তারপর নেক্সট দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে, অখণ্ড সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে, তারপর আছে অমূলদ সংখ্যা কাকে বলে ও বাস্তব সংখ্যা কাকে বলে। এইগুলো আমি কোষে দেখি 1.1 এবং কোষে দেখি 1.2 এ করিয়েছিলাম, ঠিক আছে। তো আবার এই ভিডিওতে একটুখানি প্রত্যেকটা সংজ্ঞা এবং উদাহরণ তোমাদেরকে দেখিয়ে হালকা করে বুঝিয়ে দেবো, যেন তোমাদের অঙ্কগুলোতে কোনো অসুবিধা না হয়, ক্লিয়ার। আরো যদি ডিটেলসে তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কোষে দেখি 1.1 এবং 1.2 দেখে নিতে পারো। ওই ভিডিওগুলো তোমরা চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর দেখো 13 দাগে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে একটা অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে বলেছে যে কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম টাকায় সংখ্যামালাটির মান বার করা যায় দেখি। এখানে বলেছে কি নিয়ম ব্যবহার করে। তো অনেকগুলো নিয়ম আছে এখানে, ঠিক আছে, যেরকম হচ্ছে সংযোগ নিয়ম, বিচ্ছেদ নিয়ম, ঠিক আছে, বিনিময় নিয়ম। তো এইসব যে নিয়মগুলো আছে, হ্যাঁ, তো এই নিয়মগুলো একটু তোমাদের সামনে ডিটেলসে দেখাবো, তারপর অঙ্কগুলো স্টার্ট করব, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এখানে সর্বপ্রথম 1 নম্বরে আমি দেখেছি যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে, ক্লিয়ার। তো উত্তরে কি বলছে, যে শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, ঠিক আছে। শূন্য অপেক্ষা বড় কত হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। এখানে কিন্তু 3/2 লিখতে পারবো না, কারণ এটা পূর্ণ সংখ্যা না, ঠিক আছে, এটা ফ্র্যাকশনে দেওয়া আছে। আমাদের পূর্ণ সংখ্যা হবে, এইভাবে পূর্ণের আকারে থাকবে, ঠিক আছে। তো শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে উদাহরণ হবে 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে, ক্লিয়ার। দেখো উদাহরণটা প্রোভাইড করেছি, যেমন কত আছে 1 2 3 4 5 ডট মানে 6 7 8 9 10 এভাবে করে চলতে থাকবে, এখানে ইত্যাদি করে দিয়েছে, ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলছে, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে, হ্যাঁ, উদাহরণ দাও। তো উত্তরে দেখো কি লেখা আছে, শূন্য সহ স্বাভাবিক সংখ্যাগুলিকে, হ্যাঁ, অখণ্ড সংখ্যা বলা হয়। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমি দেখালাম, যে 1 2 থেকে শুরু করে সবগুলো চলতে থাকবে। আর এখানে বলেছে শূন্য সহ, তার মানে অখণ্ড সংখ্যা কোনগুলো হলো, শূন্যকে নিয়ে 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে, এগুলোকে অখণ্ড সংখ্যা বলে, ঠিক আছে। অখণ্ড সংখ্যাকে সাধারণত ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়, কারণ ডাব্লু কে হোল নাম্বার বলে, ক্লিয়ার। নেক্সট নেক্সট 3 নম্বরে কি বলছে, পূর্ণ সংখ্যা কাকে বলে উদাহরণ দাও, ঠিক আছে। তো পূর্ণ সংখ্যার উত্তরটা কি দেওয়া আছে, যে অখণ্ড সংখ্যা ও ঋণাত্মক সংখ্যা সহ সকল সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলে। তো অখণ্ড সংখ্যা কোনগুলোকে বললাম, যেগুলোকে ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়। ডাব্লু ইকুয়াল টু তাহলে কি ছিল, 0 1 2 3 এভাবে চলতে থাকছিল, ঠিক আছে। তো এইগুলো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ উদাহরণে, এইগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। আর তারপরে কি বলেছে, ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা সহ ঋণাত্মক কোনগুলো, এই যে -1 -2 এগুলো ঋণাত্মক, -3 -4 এভাবে মাইনাসের দিকে চলতে থাকে, -5 -6 -7, ক্লিয়ার, এভাবে করে চলতে থাকবে। তার মানে আমরা যতগুলো পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, -ইনফিনিটি থেকে শুরু করে 0 সমেত +ইনফিনিটি পর্যন্ত সমস্ত সংখ্যাগুলিকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। জাস্ট শুধু পূর্ণের আকারে থাকতে হবে, ঠিক আছে, ডিভাইডের আকারে থাকতে হবে না, এইভাবে থাকতে হবে না, ক্লিয়ার। নেক্সট নেক্সট 4 নম্বরে কি আছে, মূলদ সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। দেখো মূলদ সংখ্যার উত্তরটা দেওয়া হয়েছে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ক্লিয়ার। যেখানে পি
এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যার সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ এখানে। পূর্ণ সংখ্যা কোনগুলো? এইগুলো মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে জিরো সমেত প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো পিটাও হবে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এবং কিউটা হবে। কিন্তু কিউটা শুধু জিরো হবে না, কিউটা তো পূর্ণ সংখ্যা হবে ঠিকই, কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে যে জিরো পড়ছে, কিউটা কিন্তু এই জিরোটা হবে না। বুঝা গেল? তাদের মূলদ সংখ্যা বলে। তো আমি কি বললাম, পি ডিভাইড বাই কিউ এর আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আমি পিটাকে জিরো নিতে পারি, ওয়ানও নিতে পারি, টুও নিতে পারি, থ্রিও নিতে পারি, মাইনাস ফাইভও নিতে পারি, মাইনাস থ্রিও নিতে পারি, যা কিছু নিতে পারি। কিউটাকে ওয়ানও নিতে পারি, টুও নিতে পারি, থ্রিও নিতে পারি, মাইনাস ফাইভও নিতে পারি, সেভেনও নিতে পারি, যা নিতে পারি। কিন্তু কিউটাকে আমি জিরো নিব না, এই জিরোটা কখনোই নিব না। বুঝা গেল ব্যাপারটা? তাহলে আমি একটা মূলদ সংখ্যার উদাহরণ কি বলতে পারি? আমি যদি বলি 1/2 তাহলে হবে, কারণ পিটাকে 1 নিতে পারি আর কিউটাকে 2 নিতে পারি। একই রকম ভাবে যদি আমি 1/0 লিখি, তাহলে এটা কিন্তু হবে না। কেন? কিউটা জিরো কখনোই হবে না। বুঝা গেল? কিউ এর ঘরে যেন জিরো না আসে। বুঝা গেল ব্যাপারটা? তো এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। নেক্সট নেক্সট কি বলছে? অমূলদ সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। বুঝা গেল? অমূলদ সংখ্যার সংজ্ঞাটা চেয়েছে। তো এখানে কি বলছে উত্তরে দেখো, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। মূলদ সংখ্যাতে দেখলাম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু এখানে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, তাদের অমূলদ সংখ্যা বলে বা ইররেশনাল নাম্বারস বলা হয়। ঠিক আছে, যেমন উদাহরণ দেওয়া আছে √2, √3, √5, √7 হবে, √11 হবে, এইগুলো চলতে থাকবে। এইগুলোকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। এই যে √2 আছে, তো এটা সমান সমান যদি আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে চাই, তাহলে পি কত দিব আর কিউ কত দিব বলতে পারবে? কোনোদিনও পারবে না, কারণ করাই যাবে না। বোঝা গেল ব্যাপারটা? তো এইগুলোকে আমি অমূলদ সংখ্যা বলবো। অথবা কিভাবে থাকবে? এইভাবে আকারে থাকবে, 0.10, 110, 1110, 4টা 1 0, অথবা এইভাবে থাকতে পারে 0.01, 011, 011, 0 4টা 1, এইভাবে করে চলতে থাকবে। বোঝা গেল? অথবা 0.02, 022, 022, ঠিক আছে, এভাবে করে চলতে থাকবে। তো এগুলো হচ্ছে কি? অমূলদ সংখ্যার উদাহরণ, মানে কখনো রিপিট হবে না। বোঝা গেল? এর ভাগটা কখনো শেষই হবে না, এরকম আকারে থাকবে। নেক্সট নেক্সট বলছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। তো বাস্তব সংখ্যার উত্তরটা কি লেখা আছে? যে সকল মূলদ সংখ্যা ও সকল অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যা আমরা দেখলাম, মূলদ সংখ্যা কত? 1/2 লিখতে পারি, কমা 2ও লিখতে পারি। কেন? কারণ 2 সমান সমান আমি 2/1 করতে পারি, যেখানে 2টা হচ্ছে কি পি আর 1টা হচ্ছে কত? কিউ। বুঝা গেল ব্যাপারটা? তো এই 2টাকেও লিখতে পারি। তো এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, মানে সকল মূলদ সংখ্যা হয়ে গেল। অমূলদ সংখ্যা কত? √2, √3, √7, √-2, এভাবে করতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে সকল অমূলদ সংখ্যাগুলোকে নিব আর সকল মূলদ সংখ্যাকে নিব, একত্রে যদি আমি জুড়ে দিই, তাহলে সবগুলো মিলে হয়ে যাবে আমার বাস্তব সংখ্যা। ক্লিয়ার? দেখো এখানে উদাহরণে দেওয়া আছে, এই যে 1/2 দেওয়া আছে, এটা মূলদ সংখ্যা, -1/2 মূলদ সংখ্যা, 1 মূলদ সংখ্যা, 2 মূলদ সংখ্যা, -1 মূলদ সংখ্যা, -2 মূলদ সংখ্যা, 0টাও মূলদ সংখ্যা, কারণ 0টাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিভাবে? দেখো, 0 সমান সমান আমি লিখতে পারি 0/1, কারণ আমি পিটাকে 0 ধরতে পারি আর কিউটাকে 1 ধরতে পারি। বুঝা গেল? আর তারপর দেওয়া আছে √2, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, এইভাবে চলতে থাকবে √, অথবা এইভাবে থাকবে 0.10, 110, 111, এইভাবে চলতে থাকবে। তো এগুলোকে আমরা বলবো একত্রে বাস্তব সংখ্যা। তারপর দেখো এখানে তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে কয়েকটা নিয়ম। ঠিক আছে, যেরকম 1 নম্বর নিয়ম দেওয়া আছে, এখানে 2 নম্বর নিয়ম দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কয়েকটা নিয়ম দেওয়া আছে, আমি কালারটা রেড করে নিচ্ছি, তাহলে একটু আরো তোমাদের ভালো হবে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এই যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, ক্লিয়ার? a প্লাস বি প্লাস সি দেওয়া আছে, সমান সমান কি আছে? a প্লাস বি প্লাস সি দেওয়া আছে, কিন্তু এ দেখো এখানে এ আর বি দুই বন্ধু ছিল। ঠিক আছে, সি আলাদা ছিল। এবার কি হলো? এ এর সাথে বি এর ঝামেলা হয়ে গেল, বি তখন কি করলো? সি এর সাথে বন্ধু করলো, এ কে আলাদা করে দিল, মানে এ আলাদা হয়ে গেল, বি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল। তো এই নিয়মটাকে বলে সংযোগ নিয়ম। এটা কিসের সংযোগ নিয়ম? দেখো মিডিলে যোগ চিহ্ন দেওয়া আছে, তো যোগের সংযোগ নিয়ম। বুঝা গেল ব্যাপারটা? তো এই নিয়মগুলো তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু কত আছে? বি প্লাস এ। এটাকে কি বলে? যোগের বিনিময় নিয়ম। বিনিময় মানে কি? এই যে এ এখানে বসে আছে, বি এখানে বসে আছে, এবার এ বলছে আমি এখানে থাকবো না, বি কে বলছে আমি তোমার জায়গায় যাব, তুমি আমার জায়গায় চলে এসো। ঠিক আছে, তো বিটা কোথায় গেল? বিটা এর স্থানে চলে আসলো, এবং এটা এখানে ছিল, তো এটা চলে গেল বি এর স্থানে। বুঝা গেল ব্যাপারটা? তো এই যে স্থান বিনিময় করলো, এটাকে বলে বিনিময় নিয়ম। বুঝা গেল?
তো এবার বিনিময় কিসের ক্ষেত্রে হলো, দেখো এখানে মিডিলে যোগ চিহ্ন দেওয়া আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মিডিলে যোগ চিহ্ন দেওয়া আছে, ওই জন্য এটা হয়ে গেলো যোগের বিনিময় নিয়ম। ক্লিয়ার? একই রকম ভাবে 3 নম্বরে দেখো, 3 নম্বরে এ ইন্টু বি ইন্টু সি দেওয়া আছে, কিন্তু এ আর বি একটা ব্র্যাকেটের মধ্যে ছিল, সি আলাদা ছিল। বোঝা গেল ব্যাপারটা? তো এবার কি হলো, বিটা এর সাথে ঝামেলা করে সি এর সাথে বন্ধু করে নিল, ঠিক আছে? তো বি আর সি একসাথে হয়ে গেল, এ আলাদা হয়ে গেল। ক্লিয়ার? যোগের মতোই, ঠিক আছে? যোগের এই যে নিয়মটা দেখালাম 1 নম্বরটা একই রকম, জাস্ট এখানে কি আছে, গুণ চিহ্ন দেওয়া আছে, ওই জন্য এটাও সংযোগ নিয়ম, জাস্ট শুধু এটা গুণের সংযোগ নিয়ম। ক্লিয়ার? এবার দেখো গুণের বিনিময় নিয়ম কিভাবে আছে, এ ইন্টু বি দেওয়া আছে, এবার এ বলছে আমি তোমার জায়গায় যাব, বি বলছে ঠিক আছে তাহলে আমি তোমার জায়গায় চলে আসি, তাহলে বিটা এর জায়গায় চলে আসলো, এটা বি এর জায়গায় চলে গেল। ঠিক আছে? তো এই যে স্থান বিনিময় হলো, তো এটাকে বলে বিনিময় নিয়ম। তো এটা কিসের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে, কারণ মিডলে গুণ চিহ্ন দেওয়া আছে। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি আছে, এ ইন্টু বি প্লাস সি। ঠিক আছে? তো এখানে বি আর সি বন্ধু আছে, এ বাইরে আছে, ঠিক আছে? তো এ কি করলো, বাইরে থেকে বি এর সাথে বন্ধু করলো, আবার সি এর সাথেও বন্ধু করলো, ঠিক আছে? আর বি সি কে আলাদা করে দিল। তো এ যখন বি এর সাথে বন্ধু করলো, তো এ বি একসাথে হয়ে গেল, আর এ সিও একসাথে হয়ে গেল, কিন্তু বি আর সি কে বিচ্ছেদ করে দিল। তো এই নিয়মটাকে বলে বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে? একই রকম ভাবে দেখো, এবং দেওয়া আছে এ প্লাস বি ইন্টু সি, তার মানে কি, এ বি বন্ধু আছে, সি আলাদা আছে, সি কি করলো, বি এর সাথে বন্ধু করলো, এবং সি এ এর সাথেও বন্ধু করলো, তাহলে এ সি হয়ে গেল, বি সি হয়ে গেল, কিন্তু এ আর বি আলাদা হয়ে গেল। ঠিক আছে? তো এটাকে বলে বিচ্ছেদ নিয়ম, কারণ সিটা কি করলো, বি আর এ কে বিচ্ছেদ করে দিল। এবার নেক্সট দেখো, এখানে কি দেওয়া আছে, এ প্লাস জিরো। ঠিক আছে? তো এর সাথে যদি আমি জিরো যোগ করি, তাহলে কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, এটা এই থেকে যাবে। তো এই জন্য এ প্লাস জিরো সমান সমান কত আছে, এ দেওয়া আছে। ক্লিয়ার? এই যে এর সাথে আমি জিরো যোগ করে এই পেলাম, তো কোনো পরিবর্তন হলো না, এই জন্য এটাকে বলে একসম উপাদান, অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট। ক্লিয়ার ব্যাপারটা? একে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট বলে। অথবা জিরোর সাথে যদি আমি এ যোগ করি, তাহলে এই হবে। একই রকম ভাবে গুণের ক্ষেত্রে যদি আমি এর সাথে জিরো গুণ করতাম, তাহলে কিন্তু পুরোটা জিরো হয়ে যেত, কিন্তু আমি এর সাথে যখনই ওয়ান গুণ করছি, তাহলে কি হচ্ছে, এর সাথে ওয়ান গুণ করলে এ থেকে যাচ্ছে, অথবা ওয়ানের সাথে এ গুণ করলে এ থেকে যাচ্ছে। তাহলে গুণের ক্ষেত্রে যে আমি একসম উপাদানটা পাচ্ছি, ওটা কার জন্য পাচ্ছি, এর ওয়ানের জন্য। ঠিক আছে? মানে ওয়ানটা গুণ করলাম, তাহলে এ পেলাম। ঠিক আছে? তো ওই জন্য ওয়ানটাকে বলে গুণের একসম উপাদান, কিন্তু যোগের ক্ষেত্রে কোনটাকে বলবো, জিরোটাকে বলবো যোগের একসম উপাদান। ক্লিয়ার? আর এর সাথে যখন আমি মাইনাস এ যোগ করছি, তখন জিরো পেয়ে যাচ্ছি, অথবা মাইনাস এর সাথে এ যোগ করলে জিরো পেয়ে যাচ্ছি। তো এই যে এটার সাথে আমি মাইনাস এ যোগ করলাম, তার জন্য জিরো পেলাম। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই এটার বিপরীত উপাদান হয়ে গেল মাইনাস এ। বুঝা গেল? ওই জন্য এখানে লেখা আছে যে মাইনাস এ কে যোগের সাপেক্ষে এর বিপরীত উপাদান বলা হয়। কিন্তু গুণের সাপেক্ষে কি এটা বলা হবে? এটা কখনোই বলা হবে না। গুণের সাপেক্ষে কখন ওয়ান হবে? দেখো, এখানে এ আছে, এর সাথে যখনই আমি ওয়ান বাই এ গুণ করবো, তখন কিন্তু আমাদের ওয়ান চলে আসবে। বুঝা গেল? অথবা ওয়ান বাই এর সাথে আমি এ গুণ করলে পরে ওয়ান আসবে। তাহলে এই যে যদি এ নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমি ওয়ান বাই এটাকে কি বলবো, গুণের সাপেক্ষে এর বিপরীত উপাদান বলবো। ক্লিয়ার হলো এই জিনিসটা? তো তোমরা এই পয়েন্টগুলো একটুখানি মাথায় রাখবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে সুবিধা হবে। তারপর তোমরা স্ক্রিনে দেখো, এখানে কয়েকটা মূলদ সংখ্যা দেওয়া আছে, যেরকম দেখতে পাচ্ছ 1/4, তারপর দেওয়া আছে 3/8, তারপর কত দেওয়া আছে, 3 পূর্ণ 1/5। ঠিক আছে? তো এগুলোকে আমি একটু ভাগ করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো এই সাইডে আমি রাফে দেখাচ্ছি। ঠিক আছে? দেখো, 1/4 লিখে দিলাম। এবার ভাগটা করবো, তাহলে এখানে ওয়ান থাকবে, ভাগ যাবে, যাবে না, আমি কি করবো, জিরো নেবো, দশমিক করব। এই দশমিকের জন্য একটা শূন্য নিব। ঠিক আছে? কবার যাবে, দুবার, 4 দুনা 8 হয়ে যাবে। লাভবে কত, 2 লাভবে। এই দশমিকের জন্য একটা শূন্য নিব, 4 5 কত হলো, 20 হয়ে যাবে। তাহলে 1/4 কে ভাগ করলে কত হচ্ছে, 0.25। ক্লিয়ার? এই ভাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এটা আর যাবে না, এক্সট্রা আর হবে না। ঠিক আছে? একই রকম ভাবে আমি 3/8 কে ভাগ করছি, এখানে এই 3/8 কে ভাগ করছি, তো এখানে 3 হবে, ভাগ যাবে, যাবে না, দশমিকের জন্য একটা শূন্য নিব। ঠিক আছে? তো কত হবে, 8 3 24, নাববে কত, 6, দশমিকের জন্য শূন্য নিব, 8 7 কত হবে, 56 হয়ে যাবে, 5 6। ঠিক আছে? লাভবে 4, দশমিকের জন্য শূন্য নিব, 8 5 40। এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? আর এটা ভাগ যাবে না। একই রকম ভাবে এই যে আছে 3 পূর্ণ 1/5 আছে, তো এটাকেও ভাগ করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। হ্যাঁ, আমি এটাকে মিটিয়ে দিচ্ছি। কত দেওয়া আছে, 3 পূর্ণ 1/5। ঠিক আছে? তো এটাকে পূর্ণটাকে সর্বপ্রথম ভাঙাবো, 5 3 15 16, ডিভাইড বাই 5 হয়ে যাবে। এবার ভাগ করবো, 16 চলে আসলো, কত হবে, 5 3 15, নাববে 1, দশমিকের জন্য এখানে শূন্য নেব, 5 2 10। দেখো কত আসলো, 3.2 আসলো। ভাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই যে ভাগটা কমপ্লিট হয়ে গেল, এটার ক্ষেত্রেও হলো, এটার ক্ষেত্রেও হলো, একটাতে দেখালাম 1/4,
এর ক্ষেত্রে কিন্তু ভাগটা কমপ্লিট হয়ে গেছিল। ঠিক আছে, তো এইগুলোকে আমরা কি বলবো, দেখো এখানে বলেছে এদেরকে, ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এদের সসীম দশমিক সংখ্যা বলা হয়। বোঝা গেল ব্যাপারটা, এইরকম সংখ্যাগুলোকে। তো এরকম ভাগটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা এটা দেখে কিভাবে বুঝে নেব? ভগ্নাংশটা এই যে দেওয়া আছে 1/4, এটাকে কি দেখে বলা যাবে ভাগটা না করে? অবশ্যই বলা যাবে। এই যে দেওয়া আছে এটাকে ভাগটা না করে দেখে কিভাবে বলে দিবে, ওই পদ্ধতিটা তোমাদেরকে শিখাচ্ছি। ঠিক আছে, আমি এগুলোকে মিটিয়ে দিচ্ছি। এই যে নিচে কত আছে, 1/4 এর 4 আছে, 3/8 এর 8 আছে, পূর্ণ 1/5 এর 5 আছে। ঠিক আছে, তো এই 4টা আছে, এর লসাগু করতে হবে। ঠিক আছে, কতবার যাবে? দুবার, দুদুনা 4। ঠিক আছে, তো আমি যে 4 এর উৎপাদকগুলো পেলাম শুধুমাত্র 2 পেলাম। এবার 8 এর লসাগু করছি, কবার যাবে? 2 দিয়ে যাবে, 2 4 8, আবার 2 দিয়ে করবো, দুদুনা 4। শুধুমাত্র কত পেলাম? 2 পেলাম। আর 5টাকে যদি লসাগু করি তো যাবে, কিছুতে যাবে না, 1 দিয়ে যাবে, 1 5 5, তো শুধুমাত্র 5 পেলাম। ক্লিয়ার? তো যেই সব হরের উৎপাদক শুধুমাত্র 5 অথবা শুধুমাত্র 2 অথবা 5 আর 2 একসাথে থাকবে, 5 2 ছাড়া অন্য কোনো উৎপাদক আসবে না, সেই সব ভগ্নাংশের মানে সেই সব মূলদ সংখ্যার আমরা সসীম দশমিক ভগ্নাংশ পাবো। বুঝা গেল ব্যাপারটা? আমি আরেকবার বলছি কথাটা। যেসব মূলদ সংখ্যা এই যে আছে 1/4, এটা একটা মূলদ সংখ্যা, যেসব মূলদ সংখ্যার হরটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলে যদি আমার শুধুমাত্র 2 অথবা 5 আসে, অথবা 2 5 একসাথে আসে, ঠিক আছে, কিন্তু 2 5 ছাড়া অন্য কোনো উৎপাদক যেমন 3 অথবা 7 এইসব উৎপাদক না আসে, তাহলে আমি এটাকে বলবো সসীম দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে বলতে পারবো? আমরা সবসময় হরটাকে লসাগু করে দেখবো, তো উৎপাদকটা 2 5 ছাড়া অন্য কিছু আসছে কিনা। যদি অন্য কিছু চলে আসে তাহলে আমরা বলবো যে এর দশমিকের বিস্তার হবে অসীম। কিন্তু যদি 2 5 ছাড়া অন্য কিছু না আসে তখন আমরা বলবো এর দশমিকের বিস্তার সসীম। জিনিসটা তোমরা মাথায় রাখবে, কারণ অঙ্কগুলো করার ক্ষেত্রে এই নিয়মটা কাজে লাগবে। আর তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই হরের, ঠিক আছে, যদি হরের এখানে দেখতে পাচ্ছ যদি হরের মৌলিক উৎপাদকে কেবলমাত্র 2 অথবা 5 থাকে তাহলে এদের সসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। বোঝা গেল ব্যাপারটা? চলো নেক্সট। নেক্সট এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরো কয়েকটা মূলদ সংখ্যা দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে কত, 5/3 দেওয়া আছে, অথবা কত আছে 17/6 অথবা 16/7। ঠিক আছে, তো এগুলোকে একটু ভাগটা করে দেখে নি। আমি লিখছি এখানে 5/3 কতবার যাবে? একবার, 3 1 3, 92। ভাগ যাবে? যাবে না, দশমিক নিব, এখানে শূন্য নিব দশমিকের জন্য। বোঝা গেল? কত হবে? 3 6 18, 92, দশমিকের জন্য শূন্য, 3 6, এখানে 6 নেব, 18, আবার 92, 3 6 18, এখানে শূন্য নেব, দেখো আবার 2 লাভছে, আবার শূন্য নেব, আবার 18 হবে। তো এইভাবে 6 6 6 করে চলতে থাকবে। ঠিক আছে, এটা কখনো শেষ হবে না। দেখতে পাচ্ছ তো? তো এর দশমিকের বিস্তার কখনো শেষ হচ্ছে না, তো এটাকে আমরা কি বলবো? অসীম দশমিকের বিস্তার বা আবৃত দশমিক ভগ্নাংশ বলবো। ঠিক আছে, কারণ দেখো এই যে আছে 5/3, ঠিক আছে, এটা ভাগ করলে পরে কত আসছে? 1.6666 এইভাবে করে চলতে থাকছে। ঠিক আছে, এই 6টা বারবার রিপিট হচ্ছে, আবৃত হচ্ছে, ওই জন্য এটাকে আবৃত বলবো। এটাকে শর্ট ফর্মে কিভাবে লেখা যায়? 1 পয়েন্ট। ঠিক আছে, এই যে 6 আছে, 6টাই তো রিপিট হচ্ছে, ওই জন্য 6 এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবো। ক্লিয়ার? এই যে 6 এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দিলাম, তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। একই রকম ভাবে যদি 17/6 কে ভাগ করা যায় তাহলে কিন্তু দেখো 2.8, তারপর 3 3 বারবার রিপিট হবে। এটা রিপিট হলো না, কিন্তু 3টা রিপিট হচ্ছে, তো ওই জন্য 3 এর মাথায় কি হয়ে যাবে? পূর্ণপণিক হয়ে যাবে। দেখো এখানে 2.8, 3 এর মাথায় পূর্ণপণিক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, একই রকম ভাবে 16/7 কে ভাগ করেছে, ভাগ করার পর কি হচ্ছে? 2.28571 ঠিক আছে, এতগুলো সংখ্যা হলো। তারপর দেখো আবার শুরু হয়েছে 28571 ঠিক আছে, মানে এতগুলো সংখ্যা বারবার করে রিপিট হচ্ছে। ক্লিয়ার? আবার 2 শুরু হয়েছে। তো এই যে সংখ্যাগুলো রিপিট হচ্ছে, তো এই সংখ্যাগুলো বারবার রিপিট হওয়ার কারণে এটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ বলবো। ঠিক আছে, তো আবৃত রিপিটটা কোথা থেকে হচ্ছে? 2 থেকে শুরু করে 4 পর্যন্ত হচ্ছে, ওই জন্য 2 এর মাথায় আর 4 এর মাথায় পৌনঃপুনিক হয়ে যাবে। দেখো এখানে 2 এর মাথায় আর 4 এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দিয়েছে। বুঝা গেল? তো এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, কিন্তু এটার হচ্ছে আবৃত দশমিক বিস্তার পাওয়া যাচ্ছে। আর এর আগের পেজটাতে যে মূলদ সংখ্যাগুলোর আমি ভগ্নাংশ দেখালাম সেগুলোতে সসীম দশমিকের বিস্তার পাওয়া ছিল। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে প্রতিটি মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে হয় সসীম দশমিক সংখ্যা পাবো, ঠিক আছে, হয় সসীম পাবো, আর না হলে কি পাবো? আবৃত দশমিক সংখ্যা পাবো। বোঝা গেল? যেমন এখানে দেখালাম আবৃত পাচ্ছি, আর আগের পেজটাতে দেখালাম সসীম পাচ্ছিলাম। ক্লিয়ার? তো আবৃত কেন পেলাম? আবৃত পাওয়ার কারণ হচ্ছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই যে 3 আছে, ঠিক আছে, তো হরটা কত আছে? 3, মানে এর মৌলিক উৎপাদক 3 হয়ে গেল।
আমি বলেছিলাম 2 এবং 5 ছাড়া অন্য কিছু মৌলিক উৎপাদক হয়ে গেলে পরে ওর আবৃত দশমিকের বিস্তার পাওয়া যাবে। একই রকম ভাবে এখানে 6 আছে, তো আমি যদি 6 এর লসাগু করি, দেখো 2 দিয়ে যাবে, 2 3 6। তো আমি একটা মৌলিক উৎপাদক তো 2 পেলাম, কিন্তু তার সাথে একটা 3 পেয়ে গেলাম। 2 অথবা 5 ছাড়া আমি 3 এক্সট্রা পাচ্ছি, ওই জন্য এর দশমিকের বিস্তার আবৃত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? একই রকম ভাবে দেখো এখানে 2 এবং 5 ছাড়া কত আছে, 7 আছে। তো 2 এবং 5 ছাড়া 7 যেহেতু আছে, ওই জন্য এর দশমিকের বিস্তার আবৃত হয়ে যাচ্ছে। আশা করি যে তোমাদের এই জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট দেখো, তোমাদের সামনে আমি দেখালাম সসীম দশমিকের বিস্তার এবং আবৃত দশমিকের বিস্তার। এই যে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি 5.875, ঠিক আছে, এর মাথায় কিন্তু কোনো পৌনঃপুনিক নেই, মানে এর ভাগটা শেষ হয়ে গেছে। তো এটা নিশ্চয়ই সসীম দশমিকের বিস্তার। কিন্তু দেখো 2.6 আছে, এটা অবশ্যই আবৃত দশমিকের বিস্তার, কারণ 2 দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, 6 দেওয়া আছে, আর 6 এর মাথায় কি আছে, পৌনঃপুনিক দেওয়া আছে। তার মানে কি এই 6টা বারবার রিপিট হচ্ছিল, মানে এইভাবে হচ্ছিল, ঠিক আছে। ওই জন্য কি করেছে, এটাকে সমান সমান দিয়ে 2.6 দিয়ে তার মাথায় পৌনঃপুনিক দিয়ে দিয়েছে। বুঝা গেল ব্যাপারটা? তো এটাকে আমাকে কি বলেছে, এটাকে পি বাই কিউ এর আকারে প্রকাশ করতে বলেছে। দেখো এখানে দেখতে পাচ্ছ যে পি বাই কিউ এর আকারে প্রকাশ করার চেষ্টা করি। তো এটাকে পি বাই কিউ এর আকারে কিভাবে প্রকাশ করব, এবং আরেকটা দেওয়া আছে 5.875, কত আছে, 5.875, এই যেটা দেওয়া আছে, এটা কিভাবে মানে পি বাই কিউ এর আকারে প্রকাশ করব। বুঝা গেল? তো এটাকে পি বাই কিউ এর আকারে প্রকাশ করাটা খুবই সহজ, ঠিক আছে, এটা ছোটবেলায় করেছো। 5.875, আর এখানে এটাকে পি বাই কিউ এর আকারে প্রকাশ করতে হলে আমাদেরকে দশমিকটা তুলে দিতে হবে, আর দশমিকের জন্য একটা 1 আসবে, দশমিকের পরে কটা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে, 3টা শূন্য হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? কত সোজা, দেখো পি বাই কিউ এর আকারে প্রকাশ করা হয়ে গেল। এবার এটা কাটাকাটি যাবে, কাটাকাটি না গেলে পরে এটা অ্যান্সার হয়ে যেত, যেহেতু যাবে তো একটু কাটাকাটিটা করে নিচ্ছি। তো আমি 25 4 100 করলাম, একটা শূন্য, ঠিক আছে। এটা 25 দিয়ে কাটবো, কারণ 75 আছে, 25 দিয়ে যাবে। বুঝা গেল? তো 25 দুনা 50, থাকলো 8, 8 10 87, 25 3 75, হাতে থাকলো 12, ঠিক আছে, 125। তো কত যাবে, 25 4 125 পাচ্ছে 125। ক্লিয়ার? এবার এটাকে 5 দিয়ে করো, 5 8 40, এটা যাবে 5 দিয়ে, 5 4 20, 5 7 35, সমান সমান কত হলো, 47/8 হয়ে গেল। 8 অ্যান্সার চলে আসলো। বোঝা গেল? তো দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 47/8 এসছে। তো এই জিনিসটাকে মানে এই যে সসীম দশমিকের বিস্তার আছে, এটাকে পি বাই কিউ এর আকারে প্রকাশ করাটা খুবই সহজ, কারণ দশমিকটা তুলে দিব, নিচে দশমিকের জন্য একটা 1 আসবে, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসে যাবে, ঠিক আছে। এবার এটা কাটাকাটি করলে পরে পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে যাবে। কিন্তু যখন আমার দশমিকের বিস্তারটা পূর্ণপূর্ণিক আকারে থাকবে, তখন এটাকে কিভাবে পি বাই কিউ এর আকারে প্রকাশ করবে একটু দেখে নেওয়া যাক। তো দেখো কত দেওয়া আছে, 2.6 দেওয়া আছে, ঠিক আছে, আর 6 এর মাথায় পূর্ণপণিক আছে। তো এইসব ক্ষেত্রে কি করব, দশমিকের আগে যে সংখ্যাটা আছে ওটাকে লিখে দিতে হবে। ভালো করে দেখবে, লিখে দেব, এবার তার সাথে প্লাস দিব, ঠিক আছে, মিডিলে টান দিব। কত আছে, 6 আছে, 6 এর মাথায় পূর্ণপণিক আছে, ওই মানে কটা সংখ্যার মাথায় পূর্ণপণিক আছে, একটা, ওই জন্য নিচে একটা 9 হয়ে যাবে। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবে। এবার কাটাকাটি করবো, 3 3 9, 3 2 6, কত হলো, 2 + 2/3। এবার কত হবে, নিচে 3 আছে, 3 2 6 + 2, 6 আর 2 8 /3। তো আমার এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। দেখো 8/3 আমার অ্যান্সার চলে এসছে। ক্লিয়ার? এবার দেখে নাও যে 0. এখানে 45 আছে, তো এটাকে কিভাবে করব, 0.45, 4 এর মাথায় পূর্ণপণিক আছে আর 5 এরও মাথায় পূর্ণপণিক আছে, তো এটাকে কিভাবে করা যাবে। তো এটার জন্য কি করব, আমি এখানে নিচে সমান সমান দিচ্ছি, এখানে 0 আছে তো 0 প্লাস করা উচিত ছিল, কিন্তু 0 প্লাস করে লাভ নেই, কারণ 0 আছে, 0 এর কোনো দাম নেই, ঠিক আছে। এবার আমি ডাইরেক্ট কি করব, মিডিলে টান দেব। কত আছে, 4 5 আছে, 4 5 লিখে দিলাম, ঠিক আছে। 4 এর মাথায় পূর্ণপণিক আছে, 5 এর মাথায়ও পূর্ণপণিক আছে, তো কটা সংখ্যার মাথায় আছে, দুটা সংখ্যার মাথায়, ওই জন্য নিচে দুটা 9 করে দেবো। ক্লিয়ার? এবার এটা কাটাকাটি করব, 9 11 99, 9 5 45, সমান সমান কত হলো, 5/11। এটা আমার অ্যান্সার হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে 5/11 অ্যান্সার করা আছে। ক্লিয়ার? অথবা এইভাবে দেখো দেওয়া আছে, তো এই কেসটার ক্ষেত্রে কি করব, কত দেওয়া আছে, 1.285714, এখানে 2 এর মাথায় পূর্ণপণিক আছে, 4 এর মাথায় পূর্ণপণিক আছে। তো আমি কি করব, 1 প্লাস দিব, 2.8571 লিখে দিলাম। এবার পূর্ণপণিকটা কত দূর পর্যন্ত আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পর্যন্ত আছে, তো 6টা 9 দিয়ে দিব, 3 4 5 6। দেখো নিচে এখানে 6টা 9 দেওয়া আছে। এবার আমি যদি লসাগু করি, তাহলে কি হবে, এই যে এতগুলো 9 আছে, হ্যাঁ,
এই 9 এর সাথে এটা 1 গুণ করলে এখানে এতগুলো 9 চলে আসবে, প্লাস এটা যোগ করলে পরে আমার এই অ্যান্সারটা কিন্তু চলে আসবে। এখানে একটা অন্য নিয়মে করিয়েছে, ঠিক আছে। এই নিয়মটা খুবই সোজা, যে সবগুলো সংখ্যাকে লিখে দিল এখানে, বোঝা গেল ব্যাপারটা। আর তার থেকে এই দিকে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে বিয়োগ করে দিল। ক্লিয়ার? বিয়োগ করার পর এখানে যতগুলো সংখ্যার মধ্যে পুনঃপুনিক আছে অতগুলো করে দিল, তারপর হিসাব করে নিল, অ্যান্সার এটা চলে আসলো। আশা করব যে তোমরা পুনঃপুনিক থেকে পি বাই কিউ আকারে কিভাবে প্রকাশ করতে হবে তোমরা সহজে করতে পারবে। যখন টেক্সটের অঙ্কগুলো করাবো তখন আরো ডিটেলসে বলবো, আরো তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট নেক্সট দেখো, তোমাদের সামনে আরেকটা জিনিস দেওয়া আছে। এখানে কি লেখা আছে? 1/3 আর দেওয়া আছে 2/3। এর মধ্যে সংখ্যা রেখায় আছে এমন অম্লত সংখ্যা লিখি। তার মানে কি, এই যে 1/3 আছে, হ্যাঁ, আর 2/3 আছে, এর মধ্যবর্তী আমাদের অম্লত সংখ্যা বের করতে বলছে। তো এই সব ক্ষেত্রে আমরা কি করব? 1/3টাকে ভাগ করে নেব, ঠিক আছে। এখানে 1 থাকবে, 0 দশমিক করবো, এখানে একটা 0 দেবো, 3 3 আমাদের 9 হয়ে যাবে, ঠিক আছে। 90 কত? 1, দশমিকের জন্য 0, 3 3 9 হয়ে গেল। লাভবে 1, দশমিকের জন্য 0, 3 3 9। তার মানে আমার কি হচ্ছে? আমার 1/3 সমান সমান হচ্ছে 0.333, এইভাবে চলতে থাকছে। ক্লিয়ার? এবার নেক্সট কত আছে? 2/3, এটাকে ভাগ করে নিতে হবে। যাবে যাবে না, 0 দশমিক নেবে, এখানে একটা 0 নেব, 3 6 18। লাভবে কত? 2, দশমিকের জন্য একটা 0 নেব, 3 6 18। লাভবে 2, দশমিকের জন্য একটা 0 নেব, 3 6 18। তো 2/3 সমান কত হলো? 0.666, এভাবে চলতে থাকছে। তো আমার এই 0.333 আর 0.666 এর মধ্যবর্তী আমাকে মূলদ সংখ্যা লিখতে বলছে। তো এর মাঝখানে আমি মূলদ সংখ্যা কিভাবে নেব তোমরা মন দিয়ে দেখো, ক্লিয়ার বুঝতে পারবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, দেখো আমি মূলদ সংখ্যাটা কিভাবে বলেছিলাম। আমার এরকম থাকবে 0. যদি আমি 10 নিই তাহলে 100 হবে, 1000 হবে, 4টা 0 হবে, এইভাবে করে চলতে থাকবে। মানে দেখো জিরোটা কিন্তু বেড়েই যাচ্ছে, ঠিক আছে। অথবা আমি এভাবে নিতে পারি 0.12, 122, 122, এভাবে করে বাড়তে থাকবে, আমি বলেছিলাম, ঠিক আছে। তো এখানে এমন একটা সংখ্যা নেব যেটা এই সংখ্যাটার উপরে, হ্যাঁ, এবং এই সংখ্যাটার নিচে থাকে, ঠিক আছে, কিন্তু সংখ্যাটার আকারটা যেন এইভাবে থাকে। তো এখানে 3 দেওয়া আছে, 0.3, এখানে 0.6। তো এর মাঝখানে কত ধরতে পারি আমি? 0.4 নিই তাহলে কোনো অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা নেই, ঠিক আছে। আমি 40 নিতে পারি, 400 নিতে পারি, 4000 নিতে পারি, 4টা 0 নিতে পারি, এভাবে করে চলতে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? তো এটাও হবে একটা মাঝখানে মূলত সংখ্যা। অথবা আমি লিখতে পারি 0.450, 4500, 45 তিনটা 0। দেখো এই যে 0.33 আছে আর 0.66 আছে, এর মাঝখানে আছে 0.45। অথবা আমি লিখতে পারি 0.54, 544, 5444। এইভাবে অসংখ্য সংখ্যা লেখা যাবে কিন্তু এর মাঝখানে মূলদ সংখ্যা। বোঝা গেল? তো একই রকম ভাবে দেখো, এই যে 1/3 আছে, 1/3 কে ভাগ করেছে তো 0.33 এসছে, আর 2/3 কে ভাগ করেছে 0.66 এসছে, ঠিক আছে। এর মাঝখানের মূলদ সংখ্যাটা কি লিখেছে? 0.45। 3 থেকে বড় হচ্ছে 4, ঠিক আছে, আর 6 এর থেকে ছোট 4। তো 450, তারপরে 4500, 45000, 45 চারটা 0, এভাবে করে একটা সংখ্যা নিয়েছি। তো এইভাবে অসংখ্য সংখ্যা নেওয়া যায়, যেরকম আমি এখানে 3টা সংখ্যা নিয়ে দেখালাম। আশা করবো যে তোমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছো। নেক্সট নেক্সট দেখো, তোমাদের সামনে একটা সংখ্যা রেখা দিয়েছে। এখানে বলেছে যে আমি সংখ্যা রেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি, ঠিক আছে। এই যে 3.256 সংখ্যাটা আছে, এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। তো আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারছি যে 3.256 মানে কি, 3-এর থেকে বড়, ঠিক আছে, আর 4-এর থেকে ছোট। মানে 3-এর থেকে বেশি হবে আর 4-এর থেকে কম হবে, ঠিক আছে। তার মানে 3 আর 4-এর মাঝখানে আমার থাকবে, এই জিনিসটা বোঝা গেল। তো এই যে 3.256 দেওয়া আছে, এটা 3 আর 4-এর মধ্যে হবে। ক্লিয়ার ব্যাপারটা হলো? তো 3 আর 4-এর মাঝখানে কোন জায়গাটাতে হবে ওই জিনিসটা দেখতে হবে। 3 আর 4-এর মাঝখানে আমাকে কি করতে হবে? মিডিলে কিন্তু 9টা দাগ কাটতে হবে, ঠিক আছে। দেখো এখানে একটা দাগ, দুটা দাগ, তিনটা দাগ, চারটা দাগ, পাঁচটা দাগ, ছটা দাগ, সাতটা দাগ, আটটা দাগ, 9টা দাগ ফাড়া হয়েছে। কারণ 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 7, 3.8, 3.9 নিয়েছে, তারপর কিন্তু 4 হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? তো এই মাঝখানে আমি দাগগুলো দিয়ে দিলাম। এবার আমার কত আছে? 3.2 আছে। 3.2 মানে এই জায়গাটা আছে। ক্লিয়ার হলো? 2 এর পরে কিছু বেশি আছে, তার মানে আমার 2 থেকে 3 এর মধ্যে থাকবে, এইটুকুর মধ্যে। কারণ 3.3 কখনো নেই এখানে, দেখো 3.2 আছে, আমার 3.3 নেই, ঠিক আছে। 3 কত আছে? 2 আছে। তো 3.2 থেকে 3.3 এর মধ্যে হবে। তো এবার 3.2 থেকে 3.3 এর মধ্যে 9টা দাগ ফারবো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা দাগ ফেলে নিলাম। তো 3.2 কত আছে? 5 দেওয়া আছে। তো 3 পয়েন্ট কত দিল?
21 22 23 24 25 মানে এই জায়গাটাতে আছে। 25 পরে একটু বেশি আছে, তার মানে 25 থেকে 26 এর মধ্যে, মানে এই জায়গাটার মধ্যে ভ্যারি করছে। তো এই যে 25 থেকে 26 এর মধ্যে ভ্যারি করছে, তো এইটুকুর মধ্যে আমি আবার 9টা দাগ ফারবো। দেখো এখানে একটা দাগ, দুটো, তিনটা, চারটা করে 9টা দাগ ফারা হয়। আমার এখানে কোশ্চেনটাতে আছে কত? আমার এখানে কোশ্চেনটাতে তোমরা দেখতে পাচ্ছ 3.256 দেওয়া আছে। তো আমি 3.25 তো নিয়ে নিয়েছি, এবার 251 নিয়েছে, 252, 253, 254, 255, 256, মানে এই জায়গাটা আমার হয়ে গেল স্থাপন। ক্লিয়ার? আশা করবো যে তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট তোমাদের সামনে এখানে কষে দেখি 1.3 এর একের দাগের অঙ্কগুলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলিকে দশমিকে বিস্তার সসীম হবে লিখি। এখানে কয়েকটা সংখ্যা দিয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো আমি একটা একটা করে সবগুলো দেখাবো, তোমরা সহজে বুঝতে পারবে। তো এখানে সর্বপ্রথম আমি 1 নম্বরটাকে লিখে নিচ্ছি, ঠিক আছে? দেখো 1 নম্বরে কত আছে? 17/80। এর দশমিকে বিস্তার সসীম না অসীম হবে আমাকে ভাগ না করে দেখতে বলেছে। দেখো ভাগ না করে, তো আমি ভাগ না করে কিভাবে করব? এই যে 80টা আছে লসাগু করব, ঠিক আছে? তো আমি এখানে সাইডে রাফে 80টার লসাগু করছি। কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 40-এ 80, 2 দিয়ে যাবে। 2 20-এ 40, 2 দিয়ে যাবে। 2 10-এ 20, 2 5-এ 10। তো আমি কি পেলাম? 4টা 2 পেলাম, একটা 5 পেলাম, ঠিক আছে? তো আমি এখানে উত্তরে লিখবো যে 17/80 ভগ্নাংশের হর কত হচ্ছে? 80, ঠিক আছে? হরটা কত আছে? 80, এবং 80 সমান সমান কত হচ্ছে? 2 টু দি পাওয়ার কত হচ্ছে? একটা, দুটা, তিনটা, চারটা, 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত? 5। আমি কি পেলাম? 2 এবং 5 পেলাম। 2 এবং 5 ছাড়া অন্য কিছু কি পেয়েছি? 3 পেয়েছি, 7 পেয়েছি, অন্য কিছু পেয়েছি? কিচ্ছু পাইনি, ঠিক আছে? যেহেতু কিছু পাইনি, তো আমি এখানে লিখবো অতএব 80 এর 2 এবং 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই। অন্য কোনো মৌলিক উৎপাদক নেই, ঠিক আছে? কোনো অন্য মৌলিক উৎপাদক পাচ্ছি না। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব 17/80 কে দশমিকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা পাবো। এখানে দেখো 2 নম্বরটা এবার করাচ্ছি। কত আছে? 13/24। তো আমি এই 24 এর লসাগু করব। 2 দিয়ে যাবে, 2 12, 24, 2 দিয়ে যাবে, 2 6, 12, 2 যাবে, 2 3, 6। তো আমি লিখবো উত্তরে, তো ভগ্নাংশের হর কত আছে? 24, এবং 24 সমান সমান কত আছে? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3। তো আমরা লিখবো যে 24 অতএব দিয়ে এর 2 ছাড়া অন্য একটি মৌলিক উৎপাদক 3 আছে। আমরা লিখবো যেহেতু অন্য একটা মৌলিক উৎপাদক 3 অ্যাভেলেবল আছে, তাহলে এর দশমিকের বিস্তার কি হবে? অসীম হয়ে যাবে। লিখবো অতএব
13/24 এর দশমিকে বিস্তার অসীম হবে। বুঝা গেল? নেক্সট 3 নম্বর 17/12 এই 12 এর লসাগু করব। 2 দিয়ে যাবে 2 6 12 2 3 6। ক্লিয়ার? আমরা এখানে লিখব উত্তরে 17/12, তো ভগ্নাংশের হর কত 12 এবং 12 সমান সমান কত হবে 2 এর স্কয়ার ইনটু 3, মানে দুটো 2 আছে ওই জন্য স্কয়ার করলাম ইনটু 3। আমরা লিখব অতএব 12 এর 2 ছাড়া অন্য একটি মৌলিক উৎপাদক 3 আছে। আমরা লিখব অতএব 17/12 কে দশমিকে বিস্তার করলে একটি অসীম দশমিক সংখ্যা হবে। বুঝা গেল? নেক্সট 4 নম্বর কত আছে 16/125। ঠিক আছে, এখানে 1 2 5 কে লসাগু করব। কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, 5 দুনা 10, 5 5 25, 5 দিয়ে যাবে 5 5 25। উত্তরে লিখব 16/125, তো ভগ্নাংশের হর কত হচ্ছে 125 এবং 125 সমান কত হচ্ছে 5 টু দি পাওয়ার 3। আমরা লিখব অতএব 125 এত এর 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই, অন্য কোনো মৌলিক উৎপাদক নেই নেই। তো আমি লিখব যে অতএব যেহেতু অন্য কোনো মৌলিক উৎপাদক নেই, তার মানে এর দশমিক বিস্তার কি হবে সসীম হবে। 16/125 এর দশমিকের বিস্তার সসীম হবে। বুঝা গেল? এবার নেক্সট 5 নম্বর 4 বাই কত আছে 35। এবার 35 এর লসাগু করব। 5 দিয়ে যাবে 5 7 35। আমি উত্তরে লিখব 4/35 এত ভগ্নাংশ হর কত হচ্ছে 35 এবং 35 ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 7। অতএব 35 এর 5 ছাড়া অন্য একটি মৌলিক উৎপাদক 7 আছে। আমি লিখব অতএব
4/35 এর দশমিকে বিস্তার একটি অসীম দশমিক সংখ্যা হবে। বোঝা গেল? এবার নেক্সট 2 এর দাগের এখানে কি বলছে দেখো, বলছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। এখানে 1 নম্বরটা দেওয়া আছে 1/11 তো উত্তর করছি 1/11 ভাগ করব, 0 নেব, দশমিক 0 করব, যাবে না, একটা 0 নেব, কত হবে 11/9 = 99, লাভবে 1, 0 নেব, ভাগ যাবে না, 0 নেব, আরেকটা 0 নেব, 11/9 = 99, লাভবে 1, দশমিকের জন্য 0 নেব, ভাগ যাবে না, একটা 0 নেব, আবার এখানে 0 নেব, 11/9 = 99। তো এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। তো আমার কি হচ্ছে 1/11 = হচ্ছে 0.090909 এভাবে করে চলতে থাকছে, ঠিক আছে। তো আমি এটাকে পূর্ণপূনিকের আকারে লিখলে কি হবে 1/11 = 0.09, এই 0-র মাথায় পূর্ণপূনিক, 9-এর মাথায় পূর্ণপূনিক। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমি বলতে পারি যে অতএব, তোমরা নিচে লিখবে, আমার নিচে জায়গা নেই ওই জন্য এখানে লিখছি, 1/11 এর দশমিকে প্রকাশ একটি কি হচ্ছে আবৃত হচ্ছে, মানে পূর্ণপূনিক হচ্ছে, রিপিট হচ্ছে, আবৃত দশমিক সংখ্যা। বুঝা গেল? নেক্সট 2 নম্বর 5/8 দেওয়া আছে, উত্তর করব 5/8 ভাগ করব, যাবে, যাবে না, 0 দশমিক নেব, একটা 0 করব, 8×5 = 40, 8×6 = 48, 90 কত 2, দশমিকের জন্য 0 নেব, 8×2 = 16, 4 90, দশমিকের জন্য একটা 0 নেব, 8×5 = 40। দেখো আর যাবে ভাগটা, যাবে না, মানে কি ভাগটা কমপ্লিট হয়ে গেল। আমি লিখবো অতএব 5/8 = কত 0.625। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমি এখানে বলতে পারি যে অতএব 5/8 এর দশমিকে প্রকাশ একটি সসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? এবার নেক্সট 3 নম্বর 3/13 দেওয়া আছে, উত্তর করব 3/13, মানে 3 নেব, ভাগ যাবে, যাবে না, 0 দশমিক করবো, এখানে 0 নেব, 13×2 = 26, 90 কত 4, দশমিকের জন্য 0 নেব, 13×3 = 39, লাভবে 1, দশমিকের জন্য 0 নেব, যাবে না, তো এখানে একটা 0 নেব, এখানে 0 নেব, এবার 13 নামতা পড়বো, 13×7 = 91, 1 নেব, এবার লাভবে কত 9, লাভবে, ঠিক আছে, দশমিকের জন্য 0 নেব, তারপর হবে 13×6 = 78, লাভবে কত 10 থেকে 8 যায় 2, 8 থেকে 7 যায় 1, দশমিকের জন্য 0 নেব, তারপর কত হবে 13×9 = 117, ঠিক আছে। এবার কত লাভছে
10 থেকে 7 যায় 3, 1 থেকে যায় 0, আর লাগবে না। তো দেখো এখানে দশমিকের জন্য যে শূন্য নেই, তো এই যে 30 আসলো, এখানেও কিন্তু 30 ছিল, মানে এই জিনিসটা আবার এখানে এসে রিপিট হলো। ঠিক আছে, আমি যে আবার করি তো কত হবে, 13 দুনা হবে, 13 দুনা কত হবে, 26 হবে, আবার লাগবে কত, 4 লাগবে। তার মানে এই যে দুটো আছে এখানে এসে আবার রিপিট হয়ে গেল, তার মানে আমার এতটি সংখ্যা বারবার করে রিপিট হবে। ঠিক আছে, তো আমি কি লিখবো এখানে, আমি লিখবো, আমি এতদূর পর্যন্ত করলাম, এবার আমি লিখবো, আমি এখানে লিখবো 3/13। তোমরা এটা নিচে লিখবে, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে, 0.2307669। 2 এর মাথায় পূর্ণপণিক হবে, 9 এর মাথায় পূর্ণপণিক হবে। বুঝা গেল ব্যাপারটা? তো এখানে লিখবো যে অতএব 3/13 এর দশমিকে বিস্তার একটি আবৃত দশমিক সংখ্যা হবে। বুঝা গেল? এবার নেক্সট 4 নম্বর কত আছে, 3/1 এই পূর্ণটাকে ভাঙাবো, উত্তরে লিখছি এখানে 3/1 সমান কত হবে, 8 3 24 একে 25 /8 ভাগটা করব, 8 3 24, লাগবে 1, দশমিক নেব, 0 হবে, 8 1 8, লাগবে 2, দশমিকের জন্য 0 লাগবে, 8 2 16, লাগবে 4, দশমিকের জন্য 0, 8 5 40। দেখো ভাগটা কিন্তু কমপ্লিট, মিলে গেল। বুঝা গেল? তো আমরা লিখবো যে 25/8 ইকুয়াল টু কত হলো, 3.125। আমরা লিখবো অতএব 3/8 এর দশমিকে বিস্তার একটি সসীম দশমিক সংখ্যা হবে। বুঝা গেল? এবার নেক্সট 5 নম্বর কত দেওয়া আছে, 2/11। উত্তর লিখবো এখানে 2/11, ভাগ করব, 2 লিখবো এখানে, ভাগ যাবে, যাবে না, 0 দশমিক নেব, 0 নেব, 11 1 11, লাগবে কত, 9 লাগবে। ঠিক আছে, দশমিকের জন্য একটা 0 নেব, 11 8 88, লাগবে কত, 2, দশমিকের জন্য 0, 11 1 11, আবার 9 লাগবে। ঠিক আছে, তো দেখো একটা জিনিস, এই যে 18টা আছে এটা আবার রিপিট হবে, দেখো দশমিকের জন্য 0 নিলাম, 11 8 88, তো এইভাবে বারবার করে রিপিট হতে যাচ্ছে। ঠিক আছে, তো আমি লিখবো যে 2/11 ইকুয়াল টু কত হবে, 0.18। ঠিক আছে, কত হবে, 1 এর মাথায় পূর্ণপণিক হয়ে যাবে, আর 8 এর মাথায় পূর্ণপণিক হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? তো আমি লিখবো যে অতএব 2/11 এর দশমিকে বিস্তার একটি আবৃত দশমিক সংখ্যা হবে। ক্লিয়ার? এবার নেক্সট আছে 6 নম্বর, তো আমি এখানে করে দিচ্ছি, এটা মিটিয়ে দিয়ে, VI 7/25, এখানে উত্তরে লিখবো 7/25, 7 করব, ভাগ যাবে, যাবে না, 0 দশমিক নেব, 0 নেব, 25 দুনা 50 হয়ে যাবে, 90 0, 2 দশমিকের জন্য 0, 25 8 200, তাহলে আমার কি হলো, 7/25 ইকুয়াল টু 0.28। ক্লিয়ার হলো? তো আমি লিখবো অতএব 7/25 এর দশমিকে
বিস্তার একটি সসীম দশমিক সংখ্যা হবে। ক্লিয়ার? তো আজকের ভিডিওতে এখান থেকে আশা করবো যে এই ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয়েছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টাটাকে দাবিয়ে দেবে। পার্ট 2 ভিডিওতে নেক্সট অঙ্কগুলো করানোর চেষ্টা করব। ধন্যবাদ।